আপনি সত্যি সত্যি আর আমাদের পড়াবেন না? কাছে আসো। লিখনের ডাকে নাইম তার পাশে গিয়ে দাঁড়ালে সে বলে, পড়াই কোথাও কোনো সমস্যা ফেস করলে বন্ধুর দিন বই খাতা নিয়ে আমার বাসায় চলে যাবা, কেমন? আমি পড়াই দিব। আচ্ছা। বলেই মাথা ঝাঁকায় নাইম। লিখন আরো বলে, তোমার আপুকেও বলবা আমি বলছি বন্ধের দিন বাসায় গিয়ে যা যা সমস্যা আমার থেকে যেন দেখে আসে। আচ্ছা, বলবো। পাশ কেটে একবার বৃষ্টির ঘরের বন্ধ দরজার দিকে তাকায় লিখন। তার বুক উপচে একটা অপরাধ বোধে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, কিন্তু এই কাজটা করা ছাড়া ওর নিজেরও কোনো উপায় ছিল না। সম্ভব হলে পড়ানোটাও ছাড়তো না। উপায় নেই বলেই এই পদক্ষেপ নেওয়া। বৃষ্টিটা যে অভিমান করেছে তা বেশ বুঝতে পারছে লিখন, তবে সে এটাও জানে বৃষ্টি বুদ্ধিমতী মেয়ে। খানিক সময় পর ঠিকই বুঝতে পারবে, তারপর নিজেই সামলে উঠবে। ওকে আর আলাদা করে বুঝাতে হবে না। তখন নিজে গিয়ে দেখা করে আসবে। আনমনে হেঁটে আসছিল চিত্রলেখা। দৃষ্টি রাস্তায় থাকলেও মস্তিষ্ক সঙ্গে ছিল না, তাই আগে থেকে দাঁড়িয়ে থাকা মামুনকে দেখতে পায়নি। কেমন আছে মায়া? আচমকা মামুনের কণ্ঠ শুনতে পেয়ে হদিস হয় চিত্রলেখার। মুখ তুলে তাকায় সে। মামুনকে দেখে জিজ্ঞাসা করে, কেমন আছেন আপনি মামুন ভাই? তুমি যেমন রাখছো। মামুনের কথা কেমন যেন রহস্য রহস্য শোনায় চিত্রলেখার কানে। তার কথা ধরতে না পেরে জিজ্ঞাসা করে, বুঝলাম না মামুন ভাই। কয়দিন হয় তোমারে ঠিকঠাক দেখি না। তোমারে না দেখলে আমি ভালো থাকি না, তা তুমি জানোই। ও বলে এক কদম পিছপা হয় চিত্রলেখা নিজের জায়গা থেকে। হাত ঘড়িতে সময় দেখে। আজ ওর ফিরতে বেশ দেরি হয়ে গেছে, তাই আপাতত মামুনকে এড়িয়ে যেতে বলে, অনেক দেরি হয়ে গেছে মামুন ভাই, আজ আসি, অন্য একদিন কথা বলবো। মাত্র দেখলাম তোমারে, এখনই চলে যাইবা? দেরি হয়ে গেছে আজ, এর বেশি দেরি হলে খালা চিন্তা করবে। আচ্ছা যাও তাহলে। তবে তুমি চাইলে বাকিটা পথ আমি তোমারে বাইকে করে আগাই দিতে পারি। এর কোনো প্রয়োজন নেই মামুন ভাই, সামান্য একটুই তো পথ বাকি, আমি পায়ে হেঁটেই যেতে পারবো। পথ ছেড়ে দিয়ে মামুন বলে। আচ্ছা যাও তাহলে। দ্রুত কদম ফেলে চিত্রলেখা মামুনকে অতিক্রম করতে সে পেছন থেকে আবারও ডাক দেয়। মায়া শোনো। মামুনেরটাকে দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায় চিত্রলেখা। জিজ্ঞাসা করে, আরো কিছু বলবেন মামুন ভাই? অনেকদিন হয় তোমার হাতের চা খাওয়া হয় না। অফিসে কাজের চাপ অনেক যাচ্ছে, এই সপ্তাহে বন্ধের দিন বিকেলে বাসায় আসবেন, সেদিন আপনাকে চা খাওয়াবো, কেমন? আচ্ছা আসবো। এবার বাসায় যাও, দেরি হইতেছে তোমার। আসি মামুন ভাই। সাবধানে যাও মায়া। চিত্রলেখার সামনের দিকে হাঁটা ধরে। ওর গন্তব্য দ্রুত বাসায় পৌঁছানো, তাই সে আর পিছনে ফিরে তাকায় না। পেছনে ফিরলে দেখতে পেত মামুন তার দৃষ্টি জুড়ে অশেষ ভালোবাসা নিয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে আছে। অবশ্য মামুনের অনুভূতিদের সম্পর্কে চিত্রলেখা সম্পূর্ণই অবগত এবং মনে প্রাণে এই অনুভূতিদের সম্মানও করে। মামুনের প্রতি চিত্রলেখার কোনো অভিযোগ কখনোই ছিল না। সমস্যাও নিজের জীবনের টানাপোড়ানের জন্যই কখনো মামুনকে নিয়ে সেভাবে ভাবেনি, ভাবার সুযোগ পায়নি। ভাবলে হয়তো আজ ওদের বিষয়টা অন্যরকমও হতে পারত, কিন্তু চিত্রলেখার জীবনের বাস্তবতা তাকে এই অনুমতি কখনো দেয়নি, হয়তো কখনো দিবেও না। দিলারা জামানের মাথায় বরফ ধরে দাঁড়িয়ে আছে জাহানারা। এর মধ্যেই বিশাল কেচ্ছা কাহিনী হয়ে গেছে বাড়িতে। সবাই বাসায় ফিরেছে। রৌনক বিকালের মিটিংটা লম্বা চলায় দেরি হয়ে গেছে তার। এদিকে তানিয়া বাসায় ফিরে শাশুড়ির মাথায় অ্যাটম বোম ফাটিয়েছে। ঘটনা এইরকম ঘটেছে। তানিয়া বাসায় ফিরতেই দেখতে পায় তার শাশুড়ি দিলারা জামান ড্রয়িং রুমে সোফায় আয়েশ করে বসে ড্রাই ফ্রুটস খাচ্ছেন আর মোবাইলে ফেসবুক স্ক্রল করছেন। তানিয়া সময় নষ্ট না করে সরাসরি শাশুড়ির মুখের সামনে এসে বলে, মা, আপনাকে আমার কিছু বলার আছে। দিলারা জামান ফোন দেখতে দেখতেই বলেন, বলো, শুনছি। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। বলো শুনি, তোমার কঠিন সিদ্ধান্ত। তখনই তিনি আন্দাজ করতে পারেননি কয়েক মুহূর্ত বাদে তার উপর একটা বোম ফাটবে। এর আগেও তানিয়া বহুবার বলেছে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তানিয়ার মতে তার নেওয়া সব সিদ্ধান্তই কঠিন সিদ্ধান্ত। সেটা যদি হয় রাতের ডিনারের মেনু তৈরি করা, তার মতে সেটাও কঠিন সিদ্ধান্ত। বউকে চিনে বলেই অমন কথা শুনেও তেমন একটা ভাবান্তর দেখা যায় না দিলারা জামানের ভিতর। কিন্তু ওনাকে চমকে দিয়ে তানিয়া বলে, আমি আপনার ছেলেকে ডিভোর্স দিচ্ছি, আর এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। আই উইল ডেফিনেটলি ডিভোর্স হিম। ছেলের বউয়ের মুখে ডিভোর্সের কথা শুনে হকচকিয়ে ওঠেন দিলারা জামান। মুহূর্তেই ওনার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। মুখ তুলে উপরে তাকান তিনি। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে ওনার। চমকিত কণ্ঠে প্রশ্ন করেন, কি বললা তুমি? আমি কি ভুল শুনলাম? না মা, আপনি ভুল শুনেননি, একদম ঠিক শুনেছেন। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিচ্ছি। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলা হয়ে গেছে, কালকের মধ্যেই কাগজপত্র সব তৈরি করে পাঠিয়ে দিবে। দিলারা জামান চিন্তা করে পান না কি বলবেন। ভাবলেশীনভাবে তাকিয়ে থাকেন। তানিয়া নিজেই বলে,
এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে চাইলে আপনি রনককে জিজ্ঞেস করে নিন। আমার মনে হলো আপনাকে ডিভোর্সের বিষয়টা জানানো উচিত, তাই আমি আমার দায়িত্ব পালন করলাম। বাকিটা বলতে মন চাইছে না, তবে আপনি জানতে চাইলে রনককে জিজ্ঞেস করবেন, ও সব জানে। আমি ঘরে যাচ্ছি মা, ভীষণ ক্লান্ত লাগছে, বিশ্রাম করব। যাওয়ার আগে তানিয়া জাহানারাকে বলে যায় কাউকে দিয়ে তার ঘরে 1 কাপ কফি পাঠাতে। কোনো পূর্বাভাস ছাড়াই একদম আচমকায় ডিভোর্স নামক বোমাটা শাশুড়ির মাথায় ফাটায় তানিয়া। তারপর থেকে প্রেশার হাই হয়ে গেছে দিলারা জামানের। কম করে হলেও 100 ফোন কল করেছেন তিনি রৌনককে। অনেকগুলো ফোন করার পর যখন রৌনককে লাইনে পাওয়া যায় তখন সে জানায় মিটিংয়ে ব্যস্ত আছে, ফোনে কিছুই বলতে পারবে না, বাসায় ফিরে বিস্তারিত জানাবে। জাহানারা আর দিলারা জামানকে হাই প্রেশারের ওষুধ খাইয়ে দিয়েছে, তবে ঔষধেও প্রেশার খুব একটা কমেনি। রাগে ফসফস করলেও মুখে কিছু বলতে পারেনি এতক্ষণ তিনি। রৌনক আসতে ছেলেকে দেখে চেঁচিয়ে ওঠেন, জিজ্ঞাসা করেন, এসব কি হচ্ছে আমার সংসারে? কি হচ্ছে? তুই জানিস না কিছু? আমি তো সবই জানি, তুমি কোন বিষয়ে কথা বলছো সেটা বুঝতে পারছি না। খুলে বললে হয়তো বুঝতাম, তোমাকে জবাব দিতে পারতাম। তোর ভাইয়ের বউয়ের মাথায় ভূত চেপেছে, সে নাকি এখন ডিভোর্স নিবে। তার যদি মনে হয় এই সম্পর্কে সে টানতে পারবে না, এই সম্পর্ক তার জন্য নয়, সে যদি বেরিয়ে আসতে চায় তাহলে ডিভোর্সই একমাত্র সলিউশন, তাই না? এসব তুই কি বলছিস রনক? চেঁচিয়ে ওঠেন দিলারা জামান, কিন্তু এতে রৌনক একটু হকচাকায় না। সে শান্ত কণ্ঠেই বলে, চেঁচামেচি করে লাভ নেই মা, সম্পর্ক ওদের, তাই ওরা একসাথে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটাও ওরাই নেবে। ভাইয়া ভাবিটা ওদেরকে বুঝতে দাও, লেট দেম ডিসাইড। রাদিন কোথায় রনক? সেই খবর কি আমার রাখার কথা? তুই জানিস না, বলতে যাচ্ছিস? জানি না, এমন নয়, তবে তোমাকে বলতে যাচ্ছি না। হঠাৎ কি এমন হলো যে তানিয়ার ডিভোর্স পর্যন্ত চলে গেল? এক মুহূর্ত চুপ করে থেকে রৌনক বলে, তোমার বড় ছেলে অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়েছে, এই মধ্যে ভাইয়া ওই মহিলার সঙ্গেই আছে, এমনকি ওই মহিলাকে নিয়ে সিঙ্গাপুরে সেটেল হওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু আনফর্চুনেটলি আমি বিষয়টা জেনে গেছি, এমনকি ভাবিও জানে, আর সব কিছু জেনে ভাবি আর ভাইয়ের সঙ্গে থাকতে চায় না। ছোট ছেলের মুখে বড় ছেলের এমন অধঃপতনের কথা শুনে থম ধরে যান দিলারা জামান। মা হিসেবে লজ্জায় ওনার মাথা নুয়ে আসছে। রৌনক এগিয়ে এসে মায়ের পাশে বসে তার একটা হাত ধরে বলে, ওদেরটা ওদের বুঝতে দাও, আমার ভাই যে অন্যায় করেছে, এরপর ভাবির মতো এত ভালো মানুষকে সে ডিজার্ভ করে না। ভাবি যদিও ভাইয়াকে মাফ করে দিয়ে থাকে, তাও এর কোনো গ্যারান্টি নেই ভাইয়া আবার তাকে ঠকাবে। একজন মেয়ে সব মানতে পারলে স্বামীর প্রতারণা নিশ্চয়ই মেনে নিবে না। তুমি নিজেকে তার জায়গায় চিন্তা করে দেখো তো, আজ ভাইয়ার জায়গায় বাবা থাকলে তুমি কি মানতে, মাফ করে দিতে পারতে, এত বড় মনের পরিচয় দিতে? তাছাড়া যে মানুষটা এতগুলো বছর সংসার করার পরেও নিজের স্ত্রীকে ঠকাতে পারে, তাকে কি আসলে মাফ করা উচিত? আমি বা তুমি হয়তো বলতে পারি ভুল হয়ে গেছে, মাফ করে দাও, কিন্তু ভাবির জায়গা থেকে ভেবে দেখো তো, তার তো একটাই আপনজন, আমরা তো তার কেউ না। আমাদের সঙ্গে সম্পর্ক হলো যে মানুষটার হাত ধরে, সেই মানুষটাই যদি বেমেনে করে, তখন সে কোথায় গিয়ে দাঁড়াবে? এবারে যদি মাফ করে দেয়, এরপর যদি ভাইয়া আবার ওই একই কাজ করে, তখন ভাবি কীভাবে নিজেকে সামলাবে? তাই বলছি, রিকোয়েস্ট করছি তোমায়, তুমি ওদের মাঝে কখনো কথা বলো না। ভাবির সিদ্ধান্তটা ভাবিকে নিতে দাও। ভাইয়া ভুল করেনি, কঠিন অন্যায় করেছে, ওর শাস্তিটা হওয়া প্রয়োজন, আর এক্ষেত্রে আমি ভাবিকে সম্পূর্ণ সাপোর্ট করব। তুমি আপত্তি করলেও করবো। মাকে নিজের মতো রেখে উঠে পড়ে রৌনক। যাওয়ার সময় কেবল জাহানারাকে ইশারা করে যায় যেন মায়ের খেয়াল রাখে। দিলারা জামান কিছু বলতে পারেন না, কেবল চুপচাপ বসে থাকেন। তার আসলে বলার মতো মুখ অবশিষ্ট নেই, কিভাবে থাকবে? অপরাধ তো তার নিজের ছেলেই করেছে, তাও কোনো ছোটখাটো অপরাধ নয়। স্বামীর বেইমানির মতো অন্যায় অপরাধের এই পৃথিবীর আইনে কঠিন কোনো শাস্তি নেই, অথচ কঠিন একটা শাস্তি থাকা দরকার ছিল। যে স্বামী স্ত্রী থাকা অবস্থায় পরনারীতে আসক্ত হবে, তার শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। কারণ প্রতারণা করা স্বামীর কিছু না গেলে আসলে প্রতারিত হয় স্ত্রী, তো বাকিটা জীবন ভেতরে ভেতরে মরেই যায়, জীবিত লাশ হয়ে জীবন কাটায় মৃত্যু পর্যন্ত। ওসব অবশ্য অন্যরা টের পায় না। বিভৎস ভয়ঙ্কর একটা কষ্ট বুকের ভেতর নিয়ে বেঁচে থাকতে হয় প্রতারিত হওয়া নারীকে, অথচ এসব প্রতারকদের পৃথিবীর আইনে কোনো শাস্তি নেই। মৃত্যুদণ্ড পাওয়ার মতো কঠিন অন্যায় করেও এরা দিব্যি হাসি খুশি ভাবেই বেঁচে থাকে। একজন নারীকে ভেতরে ভেতরে সম্পূর্ণ মেরে ফেলার পরেও এরা বিন্দুমাত্র অনুশোচনা করে না। এদের বেঁচে থাকাটাও অন্যায়, অথচ আফসোস পৃথিবীতে এদের কোনো শাস্তি নেই, এদের শাস্তি দেওয়ার কোনো আইন নেই। চিত্রলেখা বাড়িতে পা রাখতেই টের পেল পরিবেশ আজ যথেষ্ট থমথমে, একদম তুফান আসার আগ মুহূর্তের মতো। আবার এমনও হতে পারে একটা তুফানের পরবর্তী থমথমে পরিবেশ।
কিছু হয়েছে কিনা না জানো অবধি কোনো কিছু শিওর হওয়া যাচ্ছে না আর কি। চিত্রলেখা যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন তাকে দেখার সঙ্গে সঙ্গে লিখন ও চয়ন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কানাকানিও করেছে। আবার লিখন যে চারুকে ইশারায় কিছু একটা বলল সেটাও চিত্রলেখার নজর এড়ায়নি। তবে এই মুহূর্তে এসব বিষয়ে কিছু না বলে নিজের ঘরে চলে যায় সে। এমনিতেই আজ তার মস্তিষ্কের ভেতর সবকিছু আওলা লাগছে। রৌনকের বলা কথাটা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। গোসল করতে বাথরুমে ঢুকে বেশ কিছুক্ষণ বেসিনের সাথে লাগোয়া ছোট আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রয়েছে ভাবলেশীনভাবে। রৌনক আচমকা ওকে কেনই বা এমন একটা কথা বলল, এর কোনো কারণ খুঁজে পায় না চিত্রলেখা। অনেক চিন্তা ভাবনা করেও যখন কোনো কারণ খুঁজে পায় না তখন নিজেকে বুঝ দিয়ে বলে, ওনার সম্ভবত জ্বর এসেছিল তাই উল্টাপাল্টা বকেছেন। অনেকেরই জ্বর এলে উল্টাপাল্টা বলে, চারুর এই রোগটা আছে। জ্বর আসতে না আসতেই ওর উল্টাপাল্টা বলা শুরু হয়ে যায়। আর সবচেয়ে বেশি যে কথাটা বলে চারু তা হচ্ছে ও নাকি বাবা মাকে দেখতে পায়। ওনারা নাকি দুজন এসে ওর মাথার কাছে বসে কপালে হাত বুলিয়ে দেয়, অথচ বাবা মা যখন মারা যায় তখন চারু এতটুকু একটা বাচ্চা। ওনাদের চেহারা ওর ঠিকঠাক মনেই নেই, ছবিতে দেখেছে সেটাই ওর চোখে ভাসে। আর জ্বরের ঘোরে ও ভাবে বাবা মা এসে ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছে। রৌনকেরও এমনই কিছু একটা হয়েছিল হয়তো, তারও হয়তো জ্বর হয়েছে, সেজন্য এমন একটা উদ্ভট অসম্ভব কথা বলে ফেলেছেন। জ্বর সেরে গেলে ঠিক সব ভুলে যাবেন। এসব হাবিজাবি বলে নিজেকে বুঝ দিলেও চিত্রলেখার মস্তিষ্কে ফের ভাবনায় উদয় হয়। ও নিজেই কপালে হাত দিয়ে দেখেছিল রৌনকের জ্বর ছিল না কপালে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকই ছিল, তবুও চিত্রলেখা নিজেকে বুঝ দিয়ে বলে, ওনার হয়তো চোরা জ্বর হয়েছে, ভেতরে ভেতরে ঠিকই জ্বর আছে কিন্তু বাইরে বোঝা যায় না, এটাই হবে। এই কারণেই উল্টাপাল্টা বলছেন। মানুষ যখন কোনো শক্ত কারণ খুঁজে না পায় তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন উদ্ভট ব্যাখ্যা দাঁড় করায়, এমনকি এটাকে সত্যি বলে বিশ্বাস করার আপ্রাণ চেষ্টাও করে। এসব অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে মনকে বোকা বানানো গেলেও মস্তিষ্ককে বোকা বানানো যায় না। বিবেক যুক্তি ছাড়া কথা মানতেই চায় না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসব হাবিজাবি ভাবার পর গা ঝাড়া দেয় চিত্রলেখা। তাকে রাতের রান্নাও সারতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে উদ্ভট সব কথা ভাবলে তার চলবে না। রৌনক হয়তো নিচুকি মজার ছলে কথাটা বলেছে, কিন্তু এই কথা ভেবে ভেবে সময় অপচয় করলে তার চলবে না। আবার এই মুহূর্তটা চোখে ভাসলে চিত্রলেখার একটুও মনে হয় না রৌনক নিচুকি মজার ছলে এত বড় একটা কথা বলে ফেলেছে, বরং তাকে যথেষ্ট সিরিয়াস মনে হয়েছে। রৌনকের দৃষ্টি চিত্রলেখাকে বলেছে সে একটুও মজা করে কথাটা বলেনি, যা বলেছে মন থেকেই বলেছে। এসব ভেবে ভেবেই নিজের মাথার চুল চিত্রলেখা নিজেরই ছিঁড়তে মন চাইছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সে জানে না, এসব জানতেও চায় না। ওর জীবনটা এমনি কাটায় ভরপুর, এই জটিল জীবনটায় আরো বেশি জটিলতা ওর চায় না। ও যেমন আছে ভালো আছে, আর কোনো উটকো ঝামেলা ওর চায় না। তাই রৌনক ও রৌনকের বলা কথা মাথা থেকে ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করে নিজের কাজে মনকে ফোকাস করার চেষ্টায় মত্ত হয় চিত্রলেখা। তানিয়াকে যথেষ্ট ফুরফুরে দেখাচ্ছে আজ। শেষ কবে তাকে এতখানি রিল্যাক্স দেখেছিল রৌনকের ঠিক মনে পড়ছে না। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে রৌনকের ঘরের বারান্দায়। তানিয়া আধা খোলা বারান্দার গ্রিল ঘেঁষে চা হাতে দাঁড়িয়ে আছে, আর রৌনক বারান্দার দেয়াল ঘেঁষে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে থাকা চায়ের কাপে এখন পর্যন্ত একটা চুমুকও বসায়নি সে। তানিয়া এতক্ষণ দূর আকাশের দিকে তাকিয়ে থাকলেও এবার পেছনে ঘুরে দেবরের মুখোমুখি দাঁড়ায়, তবে দূরত্ব কমায় না, যেখানে ছিল ওখানে থেকেই। চায়ের কাপে চুমুক বসিয়ে তানিয়া রিল্যাক্স ও শান্ত ভঙ্গিতেই জিজ্ঞাসা করে, আজকাল কি বিশেষ একজন ছাড়া অন্য সবার হাতের চা খাওয়া বাদ দিয়ে দিছো নাকি? কই না তো। হাতে খাচ্ছ না যে? চা ঠান্ডা হয়ে গেছে। তুমি তো ঠান্ডা চা পছন্দ করো না। চোখের সামনে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছি, তো তাই সে কনসেন্ট্রেট করতে পারি। তা কি আবিষ্কার করলে নতুন আমাকে? এবারে ঠান্ডা হয়ে যাওয়া পানসে চায়ে চুমুক বসায় রৌনক। ঠান্ডা চা খেতে একদম বিশ্রী লাগে তার, তবুও ও মুখে নেওয়া চাটুকু কষ্ট করে হলেও গিলে ফেলে সে। তারপর তানিয়ার কথার জবাবে বলে, বলতে পারো তাই, তোমাকে কখনো এভাবে আয়েস করে চা খেতে দেখিনি। সবসময় তুমি কফিটাই প্রেফার করেছো, অথচ আজ দিব্যি চা এনজয় করেছো, যেন তোমার ভীষণ পছন্দের জিনিস। আর তুমি আজ আচমকা তোমার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, অথচ সেটা নিয়ে তুমি মোটেও বিচলিত নও। তোমার ফেস থেকে বোঝাই যাচ্ছে না তুমি তোমার নেওয়া সিদ্ধান্তে হ্যাপি। আর ইউ হ্যাপি ফর ইয়োর সেলফ? আর কিছু? আপাতত একটু আটটুই। প্রথমটা দিয়েই শুরু করি। আমার শুরু থেকেই চা ভীষণ পছন্দের, কিন্তু কি জানো, মানুষের পছন্দ পরিবর্তনশীল।
সঙ্গ, পরিবেশ, উঠা বসা, চলাফেরা সব কিছুর প্রভাবেই পছন্দটা পরিবর্তন হয়ে যায় কোনো না কোনোভাবে। বিয়ে হয়ে আসার পর থেকে দেখতাম রাদিন কফি খায় সবসময়। যদি ওর প্রয়োজন হতো সে রাত জেগে কাজ করে স্ট্রং কফি ছাড়া তার চলতো না। ওকে সঙ্গ দিতে গিয়েই আমি চা বাদ দিয়ে কফি ধরলাম। রাদিন কিন্তু তা কখনোই টের পায়নি, হয়তো কোনো দিন জানার চেষ্টাও করেনি। ওর কেবল নিজের কফির মুখটা হলেই চলেছে। সে কখনো জানতে চেষ্টা করেনি তাকে সঙ্গ দেওয়া নারী নিজের পছন্দের চা বাদ দিয়ে তার পছন্দের কফিটা আপন করে নিয়েছে। সেটা কখনোই রাদিনের মাথা ব্যথা ছিল না। আমি গোটা মানুষটাই কখনো তার মাথা ব্যথা ছিলাম না, কারণ আমি অন্য আর 10টা বউয়ের মতো করে কখনো আবদার করে বা অভিমান করে বলিনি আজ আমায় ঘুরতে নিয়ে যাও বা শপিং করতে নিয়ে যাও, আমাকে আলাদা করে সময় দাও। আমার জন্য সবসময় ওর কাজ, ওর পেইন্টিং, ওর অ্যাচিভমেন্টগুলো সব কিছুর ঊর্ধ্বে ছিল। তখন যদি বুঝতে পারতাম খানিকটা টিপিক্যাল বউদের মতো ওকে যন্ত্রণা দিলে ভালো হতো, হয়তো তাহলে ও আমায় নিয়ে ভাবতো, হয়তো তাহলে আমি ওর জীবনে প্রায়োরিটি লিস্টে থাকতাম, আমায় খুশি করতেও ব্যস্ত হয়ে পড়তো, তাহলে আজ হয়তো সব কিছু অন্যরকম হলেও হতে পারত। তবে সেসব নিয়ে আর আফসোস নেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো কখনোই সামনের বা পাশে থাকা মানুষটার স্যাক্রিফাইস দেখতে পায় না, বরং নিজের মতো ভেবে নেয়। ওরা ভাবে আমরা যা করি নিজের স্বার্থে করি, অথচ আমার কাছে যে সব কিছুর ঊর্ধ্বে ওর স্বার্থ সেটা হয়তো সে কখনোই টের পায়নি, না পাক, আর চায়ও না ও কিছু জানুক বা বুঝুক। আরও বললে, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পরেও আমি বিচলিত নই। ভুল বললে, এই সিদ্ধান্তটা আমি আজ নিইনি রনক। আজ নিলে আমায় তুমি ঠিক বিচলিত দেখতে, নার্ভাস দেখতে। কত রাত আমি ঘুমাইনি, শুধু আকাশ পাতাল চিন্তাভাবনা করে কাটিয়েছি। কি হলে কিভাবে কত শত প্রস্তুতি নিয়েছি মনে মনে। এমন একটা দিন যদি কখনো আসে তখন কি করব তা যে কত হাজারবার চিন্তা করেছি তা তুমি হয়তো কল্পনাও করতে পারবে না। বেসিক্যালি এই সিদ্ধান্তটা অনেক আগেই আমি মনে মনে নিয়ে ফেলেছিলাম। কখনো এমন কিছু হলে, আমাকে চরমভাবে ঠকে যেতে হলে কি করব তা আমি আগেই ভেবে ফেলেছিলাম। শুধুমাত্র আমি হুটহাট তা প্রকাশ করে শেষ পর্যন্ত অপেক্ষা করেছি তোমার ভাইয়ার সিদ্ধান্তের। তার সিদ্ধান্ত জানলাম, তারপর আমি আমার সিদ্ধান্তটা নিলাম। এক্ষেত্রেও কিন্তু আমি একাই অগ্রাধিকার দিয়েছি জীবনে বেছে নেওয়ার। এতটুকু বলে অদ্ভুত করে হাসে তানিয়া। তা মুগ্ধ হয়ে দেখে রৌনক। সামনে দাঁড়িয়ে থাকা নারীকে সে যতই দেখছে ততই অবাক হচ্ছে। তানিয়ার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক জিজ্ঞাসা করে, ভাইয়া কি কখনো তোমাকে বুঝতে চেষ্টা করেছিল? তার তো সে প্রয়োজনই পড়েনি। তোমরা একে অপরকে না বুঝে এতগুলো বছর একসাথে থাকলে কিভাবে, সংসার করলে কিভাবে? একসাথে থাকলে বুঝি সংসার করা হয়ে যায়? আর একত্রে থাকার জন্য জরুরি নয় অপরজনকে বুঝতে হবে। যদিও আমি প্রতি মুহূর্তে তোমার ভাইয়াকে বুঝতে চেয়েছি, বুঝতে চেষ্টা করেছি, এমনকি শেষ পর্যন্ত বিফল হয়নি অবশ্য। তার সব কিছু আমি বুঝি, শুধু সেই আমাকে বুঝে না, আর কখনো বোঝার চেষ্টা করেছে কিনা মনে হয়। তোমার ভাইয়ার মতে আমি লেখাপড়া জানা অতি শিক্ষিত নারী, যার জন্য নিজের কেরিয়ার সবার আগে। অথচ সে কখনো জানতেই পারেনি আমি সবসময় ঘরকুনো হয়ে থাকতে চেয়েছিলাম। সকাল শুরু হবে তার বাহুডোরে, তারপর সবাইকে নাস্তা করিয়ে বাচ্চাদের দিয়ে যাবো স্কুলে। রান্নাঘরের দায়িত্বটা আমার হাতেই থাকবে। আমি কিন্তু ছোটবেলা থেকেই বেশ ভালো রান্না জানি। বিয়ের পর কয়েকবার এটা সেটা রান্নাও করেছিলাম, কিন্তু কখনো তোমার ভাইয়ার এপ্রিসিয়েট করা তো বাদ দাও, জানারও চেষ্টা করেনি রান্নাটা কে করেছে। বলতে পারো বাহাবার অভাবে আমার রান্নার শখটা কবে যেন মরা গাছের মতো শুকিয়ে গেল। আমিও পরে আর পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করিনি। কোনো কিছু করতে অনুপ্রেরণা লাগে রনক, যা আমি কখনোই তোমার ভাইয়ার কাছে পাইনি। উল্টো আমি যখন অফিসে জয়েন করার ইচ্ছে প্রকাশ করলাম, তোমার ভাইয়া আমায় বাহাবা দিল। আমিও বোকা, ভাবলাম ও হয়তো এমন একজনই পার্টনার চায় যে ঘরে বসে বসে না থেকে তার কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে। আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে আসার পর টের পেলাম যার জন্য আমার এত দূর আসা সে তো অনেক আগেই মোড় বদলে নিয়েছে, আর আমি একাই এতটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি। তোমার ভাইয়া আমার জীবনে থাকলেও এই পথ আমায় একলাই চলতে হতো, এর চাইতে সে নেই, এটা বেশি ভালো হলো না বলো? তানিয়া থামতে রৌনক বলে, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ, অলসো ভেরি প্রাউড অফ ইউ। কয়েক মুহূর্ত নীরবতার পর তানিয়া নিজেই জিজ্ঞাসা করে, তা তোমার চাওয়ালির কি খবর? চাওয়ালি?
রৌনক তৎক্ষণাৎই ধরতে পারে না তানিয়া কার কথা বলছে, কিন্তু তাকে রহস্য করে হাতে দেখলে তার বুঝতে সুবিধা হয় না। কিন্তু এতক্ষণে তার কপালে চিন্তার দাগ দেখা দিয়ে গেছে। নিজের চেহারা আদলে গম্ভীর ভাব তুলে এনে রৌনক বলে, নিজের স্বার্থে কাউকে কাছে টানা, নিজের সাথে জড়ানোটা ভুল, তাই না ভাবি? অবশ্যই ভুল। যে কোনো সম্পর্কে দুদিকের স্বার্থ থাকতে হয়, নয়তো মনের মিল থাকতে হয়। একপাক্ষিক কোনো কিছুই ভালো নয়। বলেই ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রৌনক। মনে মনে ভাবে তার ভুল হয়ে গেছে। চিত্রলেখা রান্না করতে ব্যস্ত। তার পিছনে এসে দাঁড়ায় চারু, তাও নিঃশব্দে। ভাই বোন তিনটায় চিত্রলেখার ভীষণ আপন, কলিজার একদম কাছের মানুষ। ওরা নিঃশব্দে এসে দাঁড়ালেও সে টের পায়। চারুর উপস্থিতি টের পেয়ে খুন্তি নাড়তে নাড়তে চিত্রলেখা জিজ্ঞাসা করে,